Dear learners, how are you? I hope that you are well. I am fine too. Today I will discuss right form of verbs. Right form of verb এটা নিয়ে আমি আসলে আজকে আলোচনা করব। কয়েকজন স্টুডেন্ট তোমরা বলেছো যে রাইট ফর্ম ভার্ব নিয়ে একটা ক্লাস করার জন্য। তা আসলে ওই বোর্ডে ক্লাসটা করা সম্ভব সবসময় হয় না, কারণ এখানে আমি মোবাইল দিয়ে ক্লাস করি। ক্যামেরা থাকলে এবং ট্রাইপড ক্যামেরা স্থাপনের তার সরঞ্জামাদির কারণে আমি ক্লাসগুলো আসলে ওইভাবে সবগুলো ক্লাস করা সম্ভব হয় না। তো আমি আমার আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবে, আর এখানে যে ক্লাসটা আমি দেখাতেছি কম্পিউটারের মাধ্যমে, আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনলে আশা করি তোমরা উপকৃত হবে। রাইট ফর্ম ভার্ব আসলে অনেকের কাছে মনে হয় অনেকটা কঠিন, তা আসলে এটা একেবারে সহজ না। তোমরা এই রুলসগুলো, রাইট ফর্ম ভার্বের রাইট ফর্ম অফ ভার্বসের রুলসগুলো, বইয়ে যেই রুলসগুলো দেওয়া আছে রুলসগুলো মুখস্থ করবে। প্রতিদিন 3টা বা 5টা এরকম করে মুখস্থ করলে কয়েকদিনের মধ্যে এটা আয়ত্ত করে ফেলতে পারবে। রুলসগুলো পড়ার পরে ফিল ইন দ্য গ্যাপস, অর্থাৎ শূন্যস্থান পূরণ। এই যে আমরা যে সঠিক ভার্বটা যে বসাবো, শূন্যস্থানে যে বসাবো, এটা যখন রুলস অনুসারে প্র্যাকটিস করবা, বুঝে বুঝে বসানোর চেষ্টা করবা, তখন এইভাবে প্র্যাকটিস করতে করতেই তোমার মধ্যে তুমি এটা আয়ত্ত করে ফেলতে পারবে। আমি আসলে 2টা ফিল ইন দ্য গ্যাপসের এখানে আলোচনা করব, এবং এখানে কিভাবে বুঝতে হবে বিষয়টা হলো যে অনুধাবন করা সেন্টেন্সের অর্থ। এই জন্য বেশি বেশি শব্দার্থ, আমি আগেই বলছি যে বেশি বেশি ইংরেজি শব্দার্থ পড়তে হবে। ইংরেজি শব্দার্থ বললে সেন্টেন্সের ধরন মুড দেখে তুমি বোঝার চেষ্টা করতে হবে যে এখানে কোন ভার্বটা বসতে পারে, কিভাবে বসালে, কোন নিয়মে বসালে এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে, অর্থাৎ যথোপযুক্ত হবে। সঠিক ভার্বটা বসাবো কিভাবে? প্রথমত রুলস জানতে হবে, ইংরেজি অর্থ বুঝতে হবে, তারপরে সেন্টেন্সের ধরন অনুযায়ী এখানে বসাতে হবে। তো আমরা ক্লাসটা শুরু করি। আমি মোহাম্মদ বাসির আহমদ, সিনিয়র টিচার, অ্যাকাউন্টিং অ্যান্ড ইংলিশ। মূলত আমি অ্যাকাউন্টিং টিচার, যেহেতু ইংলিশ পড়াই, ইংরেজি ক্লাস নেই, এই জন্য সাথে ইংলিশ লিখলাম। মেটঙ্গর BRIM হাই স্কুল, মুরাদনগর, কুমিল্লা। আমার ইমেল নাম্বার হাউ টু ইউজ রাইট ফর্ম অফ ভার্বস, কীভাবে আমরা সঠিক ভার্বের ব্যবহার করতে পারি।
তো চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই শূন্যস্থান অর্থাৎ ফিল ইন দ্য গ্যাপস উপরে লেখা আছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট ইউজিং রাইট ফর্ম অফ ভার্বস ফ্রম দ্য বক্স। অর্থাৎ এখানে বক্সের মধ্যে কতগুলো শব্দ অর্থাৎ ভার্ব দেওয়া আছে। আমরা কমপ্লিট দ্য ফলোয়িং অর্থাৎ নিচে যে টেক্সটটা আছে এটা আমরা কি করব, এই শূন্যস্থানটা আছে এটা আমরা পূরণ করব, কমপ্লিট করব। তো এখানে আমরা এই ভার্বগুলো যে দেওয়া আছে বি, তারপরে দেওয়া আছে কল। বি বলতে এখানে হচ্ছে বি 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 ভার্ব অর্থাৎ এম ইজ আর ওয়াজ হয়। এই বি থেকে আমরা প্রয়োজনে বিও ব্যবহার করতে, বি অর্থ হওয়া, বি ব্যবহার করতে পারবো। পাশাপাশি বি ভার্বের গুলা হচ্ছে যেমন এই বি থেকে আমরা ব্যবহার করতে পারবো এম ইজ আর ওয়াজ হয়। তারপরে আছে কল, এখানে এই ভার্ব দেওয়া আছে প্রেজেন্ট ফর্ম। তারপরে আছে বেয়ার, তারপরে আছে এই বেয়ার মানে বহন করা, আবার একটা অর্থ হয় সহ্য করা। তো এইটা বহন করা। তারপরে আছে এনগালফ মানে গ্রাস করা। নো জানা, বিগিন শুরু হওয়া, শুরু হওয়া। তারপরে আছে হেয়ার শোনা, ফলো অনুসরণ করা, ইন্সপায়ার হচ্ছে অনুপ্রেরণা, জয়েন মানে যুক্ত হওয়া। তো এই শব্দগুলো আমাদের অর্থগুলো জানতে হবে। তারপরে এখানে আমরা দেখো শুরুতে ইউ মাস্ট হ্যাভ। তো এখানে মাস্ট হ্যাভের পরে কী ভার্ব বসতে পারে, এখানে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে যে ইউ মাস্ট হ্যাভ অর্থাৎ তুমি অবশ্যই, তার অর্থ হলো যে তুমি অবশ্যই কোনো কিছু মানে শুনে থাকবে, বলে থাকবে, এই ধরনের একটা অনুভূতি আসতে পারে। যেমন এখানে আছে শূন্যস্থান অর্থাৎ ড্যাশ, প্রথম যে শূন্যস্থানটা, এরপরে ড্যাশের পরে আছে দি নেম অফ কাজী নজরুল ইসলাম। অর্থাৎ তোমরা অবশ্যই কাজী নজরুল ইসলামের নাম শুনে থাকবে, এই কথাটা আছে যে শুনে থাকবে। তাহলে এখানে হেয়ার তো হলো শোনা, এটা আছে, এই ভার্বটা আছে। তো এই যে ভার্বটা হেয়ার, এটা এখানে কি, এখানে কি শুধু হেয়ার বসবে? হেয়ার তো হলো প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে যে খেয়াল রাখতে হবে যে যেখানে তুমি মাস্ট হ্যাভ থাকবা, অর্থাৎ মাস্ট হ্যাভ বা শুধু হ্যাভ থাকলেও কী হয়, মেইন ভার্বের পিপি রূপ হয়। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে মাস্ট হ্যাভ থাকলে, হ্যাভ থাকলে মেইন ভার্ব কী হয়, পিপি রূপ হয়। তাইলে এই জন্য এখানে হেয়ারের জায়গায় হবে হেয়ার্ড। এর প্রথম শূন্যস্থানটা হচ্ছে হেয়ার্ড, যে পিপি রূপ আমরা বসলাম। তাহলে এই যে একটা রুলস, এটা খেয়াল রাখতে হবে যে হ্যাভ থাকলে, হ্যাড থাকলে, তারপরে মাস্ট হ্যাভ থাকলে অবশ্যই কী হতে হবে, এই শূন্যস্থানে এটার পরে যে শূন্যস্থান থাকবে মাস্ট হ্যাভের পরে, হ্যাভের পরে, হ্যাজের পরে, হেডের পরে কী হবে, মূল ভার্ব পিপি রূপ হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল হবে। সেকেন্ড হলো বি এখানে আছে যে হি ড্যাশ আওয়ার ন্যাশনাল পোয়েট, এখানে কি হবে, অর্থাৎ তিনি আমাদের জাতীয় কবি। ন্যাশনাল অর্থ হলো জাতীয়, তিনি আমাদের জাতীয় কবি। তাহলে এখানে আমরা বি ভার্ব থেকে ই জানতে পারি, হি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, তিনি আমাদের জাতীয় কবি। তাহলে এখানে বি ভার্ব থেকে ই জানলে এখানে সেন্টেন্সের ধরনই বোঝা যাচ্ছে যে এখানে বি ভার্ব থেকে ইজ হবে, আমাদের জাতীয় কবি। এখানে হয় ভার্ব, অর্থাৎ বি ভার্ব এখানে আনতে হবে, এটা বুঝতে হবে। তারপর আছে হি, এখানে হবে যে হি ইজ, আমরা ব্যবহার করতে হবে নুন, ব্যবহার করতে হবে। কেন ব্যবহার করতে হবে, এই যে ধরনটা, যেমন হি ইজ নোন অ্যাজ রিবেল পোয়েট অ্যাজ ওয়েল, অর্থাৎ তিনি বিদ্রোহী কবি হিসাবে বেশ পরিচিত, সুপরিচিত, খুবই বেশ পরিচিত। কী হিসেবে, বিদ্রোহী কবি হিসেবে। হি ইজ নোন অর্থাৎ সে পরিচিত, এখানে পেসিভ ফর্ম করতে হবে, অর্থের প্রয়োজনে পেসিভ ফর্ম করতে হবে। হি ইজ নোন অ্যাজ রিবেল পোয়েট অ্যাজ ওয়েল, অর্থাৎ তিনি রিবেল শব্দ ছিল বিদ্রোহী কবি হিসেবে তিনি সুপরিচিত। বাট কিন্তু হি, এখানে ডি এর যে শূন্যস্থান আছে এখানে কি হতে পারে, হি ড্যাশ ইন এ পুর ফ্যামিলি, অর্থাৎ তিনি দরিদ্র পরিবারে এখানে কি হতে পারে, যে জন্মগ্রহণ করেছিল। তাহলে এখানে বোর্ন, এখানে বেয়ারের থেকে হবে বর্ন, বেয়ার বোর্ন, অর্থাৎ এখানেও আমরা পেসিভ ফর্ম করব,
এখানে আমরা প্যাসিভ ফর্ম করব। এইখানে আমরা প্যাসিভ ফর্ম করব। প্যাসিভ ফর্ম করলে এখানে কি হতে পারে, হি ওয়াজ বোর্ন, অর্থাৎ কারণ এটা তিনি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তাহলে এটা অতীত, এখানেও প্যাসিভ মোড ব্যবহার করতে হবে। হি বাট হি ওয়াজ বোর্ন, ওয়াজ বোর্ন এখানে হবে কি ওয়াজ বোর্ন, হি ওয়াজ বোর্ন বাট, কিন্তু হি ওয়াজ বোর্ন ইন এ পুর ফ্যামিলি, তিনি একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। অবশ্যই অতীত, তো তিনি আমরা অতীতের কাজী নজরুল ইসলাম তিনি অনেক আগেই মারা গেছেন এবং তিনি অনেক আগে জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ অতীত বোঝানোর কারণে এখানে কি হবে পাস্ট টেন্সে আমরা ব্যবহার করব। হি ওয়াজ বোর্ন ইন এ পুর ফ্যামিলি বাট, কিন্তু ডায়ার নিডস কুড নট ড্যাশ হিজ পটেনশিয়ালি, এখানে কি হতে পারে, কিন্তু এখানে যে বা ডায়ার নিডস অর্থাৎ যে তার যে বেশি চাহিদা বা তার যে অভাববোধ, এটা তার যে একটা অভাববোধ ছিল, তার যে ভীষণ প্রয়োজনীয়তা ছিল, কিন্তু তার যে ভীষণ প্রয়োজনীয়তা, ভীষণ অভাব, ভীষণ কষ্ট, কুড নট, এখানে আমরা দিতে পারি এনগালফ, কুড নট এনগালফে থাকবে, যে এনগালফ আছে এখানে, এনগালফ অথবা গ্রাস করা, এখানে হবে এনগালফ হিজ পটেনশিয়ালিটি, অর্থাৎ মানে তার যে সম্ভাবনা, তার যে একটা সম্ভাবনা, এটাকে কি করতে পারে না, গ্রাস করতে পারে নাই, যত কষ্ট হয় কষ্টের মাঝে সে বেড়ে উঠেছে। তো এখানে এনগালফ, এখানে প্রেজেন্ট ফর্ম যা আছে তাই পড়ছে, এখানে পড়ছে এই যে আমরা জানি যে কুডের পরে, অর্থাৎ কুড বলতে এটা একটা মডেল ভার্ব, মডেল ভার্বের পরে মেইন ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকে, টু এর পরে টু এর পরে মেইন ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকে, ডিডের পরে মেইন ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকে। এই নিয়মগুলো আমরা খেয়াল রাখতে হবে, যে এই যে বললাম যে কথাগুলো, মডেল ভার্বের পরে টু এর পরে, তারপরে হচ্ছে ডিডের পরে মেইন ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকে, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য এখানে প্রেজেন্ট ফর্ম বসছে, আর এখানে এনগালফ বসছে, এখানে এই এনগালফ ছাড়া অন্য শব্দ দিলে এখানে কী হবে, অর্থ মিলবে না, তাহলে অর্থ বুঝে লিখতে হবে। তারপরে আছে হোয়েন, যখন দি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, অর্থাৎ যখন বিশ্বযুদ্ধ ব্রোক আউট, ছড়িয়ে পড়ে, যখন প্রথম বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়ে, হি, এখানে জয়েন্ট দ্য আর্মি, অর্থাৎ সে আর্মিতে যোগদান করেছিল। জয়েন মানে যোগদান করা, এখানে পাস্ট ফর্ম করতে হবে, যেহেতু এটা অতীতের ঘটনা, এই জন্য এখানে জয়েনের পাস্ট ফর্ম করতে হবে, জয়েন্ট, তাহলে এখানে অর্থ মিলে যায়। তাহলে হি জয়েন্ট দ্য আর্মি, অর্থাৎ সে আর্মিতে যোগদান করেছিল। আফটার দি ওয়ার, যুদ্ধের পরে, হি, এখানে আমরা লিখতে পারি বিগেন, অর্থাৎ বিগেন টু রাইট পোয়েম, অর্থাৎ সে কবিতা লেখা শুরু করেছিল, যে বিগিন শুরু করা, বিগেন মানে শুরু করেছিল, বিগিন হলো প্রেজেন্ট ফর্ম, আর তাহলে বিগিনের পাস্ট ফর্ম করতে হবে বিগেন। এই যে অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব, অর্থাৎ যেটা দিলে মিলে, এটা ওইটা খেয়াল করতে হবে। তাহলে এখানে পাস্ট ফর্ম দিতে হবে, যে অতীতের ঘটনা, এটা আমরা কী করে এখন বর্ণনা করতেছি। বিগেন টু রাইট পোয়েম, সে কবিতা লেখা শুরু করেছিল যুদ্ধের পরে। হি রোট স্পেশালি, সে আসলে বিশেষত লিখেছিল ফর দ্য ডাউন ট্রুডেন, অর্থাৎ যারা নাকি নিঃস্ব নিপীড়িত, তাদের ব্যাপারে সে আসলে বিশেষ করে লিখেছিল। তারপর হচ্ছে হি ড্যাশ, এই চেটাতে কী বসতে পারে, হি, এখানে বসতে পারে হি ইজ দ্য শেলি বাংলা লিটারেচার, অর্থাৎ তাকে বাংলা সাহিত্যের শেলি বলে আখ্যা দেওয়া হয়েছিল, বাংলা সাহিত্যের শেলি বলে তাকে আখ্যা দেওয়া হয়, মানে সে তাকে বাংলা সাহিত্যে শেলি বলা হয়। তো এখানে শুধু ইজ দিতে পারি আমরা, অথবা ইজ কল্ডও দিতে পারি। তাকে বাংলা সাহিত্যের এখানে ইজ কল্ড অথবা শুধু ইজ দিতে পারি, শুধু ইজ দিলে হবে, অথবা ইজ কল্ড দিলেও হবে।
স্কল দিলে হবে বা শুধু ইস দিলে হবে, তাকে বাংলা সাহিত্যের শিলি বলা হয় হতো না, তাকে বলা হয়, সবসময় বলা হয়। এটা এমন না যে ওয়াজ হইলে যেটা হয়েছিল কিন্তু এখন হয় না, এমন না, এটা তাকে সবসময় তাকে বলা হয় বাংলা সাহিত্যের শিলি। হিজ পোয়েমস অ্যান্ড সংস, তার কবিতা এবং গানগুলো এখানে আমরা ইন্সপায়ার্ড দি বাঙালিজ ইন লিবারেশন ওয়ার, অর্থাৎ তার কবিতা এবং গানগুলো লিবারেশন মানে স্বাধীনতা যুদ্ধে বাঙালিদের অনুপ্রাণিত করেছিল। তাহলে অতীতের ঘটনা হওয়ার কারণেই তাকে তার এইখানে অতীতের ঘটনা, এই জন্য এখানে পাস্ট ফর্ম করতে হবে। ইন্সপায়ারের পাস্ট ফর্ম হচ্ছে ইন্সপায়ার্ড। এখানে এখন অনুপ্রাণিত করা হয় এমন না, সবসময় অনুপ্রাণিত করা হয়, তবে বিশেষ করে যুদ্ধের সময় তার কবিতা এবং গানগুলো ফ্রিডম ফাইটারদেরকে অনুপ্রাণিত করেছিল, যার কারণে আমরা এখানে অতীতটা ব্যবহার করবো, যেহেতু এখানে লেখা আছে যে লিবারেশন ওয়ার, স্বাধীনতা যুদ্ধ তো হয়ে গেছে 1971 সালে। এই জন্য স্বাধীনতা যুদ্ধের সময় বাঙালিদের অনুপ্রাণিত করেছে, এই জন্য এখানে আমরা পাস্ট ফর্ম ব্যবহার করবো, ইন্সপায়ার্ড। লাস্ট যেই শূন্যস্থান আছে, সো তাই উই শুড, এখানে আমরা ব্যবহার করতে পারি যে ড্যাশ হিজ ফুটপ্রিন্ট ইন আওয়ার লাইফ, তার যে পদচিহ্নগুলো আমরা আমাদের অনুসরণ করা উচিত, তাই তার পদচিহ্নগুলো আমাদের অনুসরণ করা, যদি অনুসরণ করা তারা কিন্তু আসে। আসলে অনুসরণ করা মানে কি ফলো, এই যে ফলো শব্দটা আছে, ফলো মানে অনুসরণ করা, তাহলে এখানে কী বসবে, ফলো বসবে। এখানে যা আছে তাই ফলোতে অনুসরণ করা, তাহলে এইখানে পাস্ট ফর্ম হয় না কেন, কারণ এখানে শোড আছে। তাহলে আমরা একটু আগে কিন্তু বলছি যে যেখানে শোড আছে অর্থাৎ মডেল ভার্ব আছে, তারপরে টু, তারপরে হচ্ছে ডিড, এগুলোর পরে মেইন ভার্ব কি প্রেজেন্ট ফর্ম থাকে, এই জন্য অবশ্যই এখানে প্রেজেন্ট ফর্ম আকারেই বসাতে হবে। তাহলে আমরা একটা শূন্যস্থান দেখলাম যে এখানে সেন্টেন্সের অর্থ ধরন দেখেই আসলে এটা বসাতে হবে, এবং কোনটা অতীত বোঝায়, কোনটা ভবিষ্যৎ বোঝায়, কোনটা বর্তমান অবস্থা বোঝায়, এইটা বুঝে সেন্টেন্স অর্থাৎ সঠিক ভার্বটা বসাতে হবে। তো আমরা আরেকটা শূন্যস্থান দেখি। আমরা দেখি এখন এখানে যে পরে যে টেক্সটটা আছে এটাতে কি আছে, এখানে ভার্ব দেওয়া আছে থিঙ্ক অর্থাৎ চিন্তা করা, ডাই মারা যাওয়া, বি মানে বিয়োগ হওয়া বা বি ভার্ব যে মিজার ওয়াজার আমরা ব্যবহার করতে পারি। তারপরে ডিপেন্ড, এখানে এলো ডিপেন্ড মানে হচ্ছে রক্ষা করা, ডিপেন্ড হচ্ছে রক্ষা করা, অনার মানে সম্মান করা, ইন্সপায়ার অনুপ্রেরণা, তারপর স্যাক্রিফাইস শব্দের অর্থ হলো আত্মত্যাগ করা, রিমেম্বার মানে স্মরণ করা। এই যে অর্থগুলো প্রত্যেকটা অর্থ আমাদের জানা দরকার, জেনে নেব, আমরা ডিকশনারি থেকে জেনে নেব, যদি না জানি ডিকশনারি থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। আর আমি তো একবার বলেই দিলাম। তারপরে পেট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, অর্থাৎ এই পেট্রিয়টিজম হচ্ছে দেশপ্রেম, পেট্রিয়টিজম শব্দ হচ্ছে দেশপ্রেম, দেশপ্রেম হলো একটি মহৎ গুণ। নোবেল ভার্চু মানে গুণ, নোবেল মানে মহৎ, একটি মহৎ গুণ। ইট এখানে কি হতে পারে, ইট এখানে আমরা ব্যবহার করতে যে ইট ইন্সপায়ার ব্যবহার করতে পারি,
ইন্সপায়ার্স হবে এখানে, যেহেতু এই যে ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আমরা জানি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে সাবজেক্ট ভার্বের সাথে এস বা এর যোগ হয়, এই জন্য এই ইন্সপায়ারের সাথে এস দিতে হবে, তাই না? ইন্সপায়ার কীভাবে বুঝলাম? এখানে যে এই ড্যাশ মেন টু শিট দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড, অর্থাৎ শেষ রক্তবিন্দু দিয়ে বা জড়িয়ে মানে জড়াতে টু, এখানে বিয়ের যে শূন্যস্থানটা এখানে কি হতে পারে? এখানে হতে হলো যে রক্ষা করা, এই কথাটা আসতে পারে। যেমন পুরোটা অর্থাৎ এটা প্র্যাকটিস না থাকলে একটু সমস্যা হতে পারে। প্র্যাকটিসটা হলো যে আগে আমরা যদি এগুলো বেশি বেশি প্র্যাকটিস করি তাহলে একটা ধারণা হয়ে যায়। তো টু ডিফেন্ড দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি, অর্থাৎ তার দেশের স্বাধীনতা রক্ষা করতে, যে ডিফেন্ড রক্ষা করা, যে দেশের স্বাধীনতা রক্ষা করতে শেষ রক্তবিন্দু দিয়ে একটা মানুষ কী করে মানে অনুপ্রাণিত করে, যে যাতে ইট ইন্সপায়ার্স এ ম্যান, মানে এই গুণটা আগে যে বলছেন মহৎ গুণটা, দেশপ্রেমের যে মহৎ গুণটা, ইট ইন্সপায়ার্স ম্যান, অর্থাৎ এটা একটা মানুষকে অনুপ্রাণিত করে যে টু শিট দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড, মানে শেষ রক্তবিন্দু দিয়ে টু ডিফেন্ড দ্য ফ্রিডম অফ কান্ট্রি, অর্থাৎ তার দেশের স্বাধীনতাকে রক্ষা করতে। এর যে অর্থটা এইভাবে মিলে গেল, মানে এটা যে সঠিক ভার্বটা বসালে তখনই অর্থটা মিলবে। তাহলে কোন ভার্বটা বসালে অর্থটা মিলবে, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এখানে টু এর পরে আমরা বলছি প্রথমটা হলো ইটের পরে যে আমরা ইন্সপায়ার বসাইছি, এখানে এস দিছি এই জন্য যে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তো থার্ড পারসন সিঙ্গুলার হলে স্বাভাবিকভাবে এস বাই এস বসাইতে হবে। তারপরে বিটটার মধ্যে এই যে বলছি, এই যে বিটটার মধ্যে বলছি যে ডিফেন্ড, এইখানে কিন্তু ডিফেন্ডই হবে। ডিফেন্ড কেন হবে? এর আগের টেক্সটটাতে কিন্তু আমি আলোচনা করছি যে টু এর পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকে, এই জন্য এটা প্রেজেন্ট ফর্ম, এখানে আর কোনো কিছু এটার সাথে কিছুই বসবে না, যা আছে সেম এই ঠিক তাই বসবে, ডিফেন্ড। তারপরে হচ্ছে এ ম্যান উইদাউট পেট্রিয়টিজম, একজন মানুষ দেশপ্রেম ব্যতীত এখানে কি হতে পারে? এটা আমরা বিভাগ থেকে আনতে পারি যে ইজ নট বেটার দেন এ বিস্ট, অর্থাৎ একজন একটা পশুর চেয়ে ভালো কিছু হতে পারে না, যার মধ্যে দেশপ্রেম নাই, অর্থাৎ তাকে পশুর সাথে তুলনা করে আর কি। তাহলে এখানে আমরা ইজ ব্যবহার করতে পারি যে একজন মানুষ দেশপ্রেম ব্যতীত পশুর চেয়ে ভালো হতে পারে না, ভালো হয় না, পশুর চেয়ে ভালো হয় না। তাহলে এখানে বিভাগ থেকে আমরা ইজ আনতে পারি, ভালো হয় না, এটা প্রয়োজনে আমরা এই বিভাগ থেকে জানছি। তারপর হচ্ছে এ পেট্রিয়ট, একজন পেট্রিয়টিজম হলো দেশপ্রেম আর পেট্রিয়ট হলো দেশপ্রেমিক। এ পেট্রিয়ট একজন সত্যিকারের দেশপ্রেমিক এখানে বসতে পারে বায়ল, অর্থাৎ একজন সত্যিকারের দেশপ্রেমিক সবার কাছে কি সম্মানিত। তাহলে এখানে যেহেতু এখানে আমরা পেসিভ সেন্টেন্সের পেসিভ মুড ব্যবহার করবো, সেন্টেন্সটা বাক্যটি পেসিভ মুড ব্যবহার করি, এই জন্য যে এখানে বাই আছে, তাহলে বাইয়ের আগে অবশ্যই এখানে কি অক্সিলিয়ারি ভার্ব এবং মূল ভার্বে পিপি রূপ এইটা ব্যবহার করতে হবে। এন শুধু সাবজেক্ট দেওয়া আছে এ ট্রপেটিওর, আমরা জানি যে পেসিভ মুডের মধ্যে কি হয় যে সাবজেক্টের পর অক্সিলিয়ারি ভার্ব বসাইতে হবে, তার মূল পিপি রূপ বসাইতে হবে। তাইলে সবার দ্বারা সম্মানিত, এখানে কিন্তু অতীতে বোঝানো হয়েছে না, আবার ভবিষ্যতে বোঝানো হয়েছে না, তার মানে এটা প্রেজেন্ট টেন্সেরই মানে সেন্টেন্স। তাইলে এখানে আমরা ব্যবহার করবো ইজ রেসপেক্টেড, ইজ অনার্ড, এখানে হবে ইজ অনার্ড হবে। এখানে অনার মানে সম্মান করা, রেসপেক্টও সম্মান করা, শ্রদ্ধা করা। তো এখানে যেহেতু অনার আছে তাই জন্য আমরা অনার ব্যবহার করব। রেসপেক্ট থাকলে রেসপেক্টেড হইলে আসলে এটা পিপি রূপ, ইজ তারপরে হচ্ছে অনার্ড, অর্থাৎ ইজের অক্সিলিয়ারি ভার্বের পরে মেইন ভার্ব পিপি রূপ। আমরা যারা ভয়েস করতে পারি অবশ্যই ধারণা আছে যে সাবজেক্টের উপরে অক্সিলিয়ারি ভার্ব পেসিভ ভয়েসে আমরা যেটা ব্যবহার করি যে সাবজেক্টের উপরে অক্সিলিয়ারি ভার্ব তারপরে মেইন ভার্বের পিপি রূপ। তাহলে এটা কীভাবে বুঝলাম যে এখানে পেসিভ মোড হবে? এটা বোঝাটা একটু সহজ, যে এখানে বাই আছে, এই মেইন ভার্ব পিপির উপর বাই বসে তারপরে সাবজেক্টের অবজেক্ট, তো এইভাবে। তাহলে এই ধরনগুলো আমাদের খেয়াল রাখতে হবে, আর এই বেশি বেশি একটু প্র্যাকটিস করার, রোজগুলো মুখস্থ করে প্র্যাকটিস করার চেষ্টা করবো। হি অলওয়েজ
অর্থাৎ সে সবসময় এখানে হবে থিংস অর্থাৎ চিন্তা করে ভাবে। হি অলওয়েজ থিঙ্কস, সে চিন্তা করে ভাবে। তো এখানে থিংস হবে এখানে ওই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, হি থার্ড পারসন সিঙ্গুলার। আর এই যে আমরা পার্সনগুলো সম্বন্ধে অবশ্যই আমরা ধারণা থাকতে হবে যে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন। তো হি হইলো থার্ড পারসন, আই হইলো ফার্স্ট পারসন, ইউ হইলো সেকেন্ড পারসন। অর্থাৎ কোনগুলো ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন এগুলো অবশ্যই পারসন আমাদেরকে ভালোভাবে করে নিতে হবে। তারপরে যে নাম্বার, হিয়ার হইলে সে মানে একজন। তাহলে এখানে দে হইলে তারা মানে বহুবচন। তার মানে এখানে কোনটা সিঙ্গুলার সাবজেক্ট কোনটা প্লুরাল। সিঙ্গুলার মানে একটা বোঝায়, এক বোঝায়, আর প্লুরাল মানে হচ্ছে একের অধিক। তো এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার। এই নিয়ম অনুযায়ী থার্ড পারসন সিঙ্গুলার হলে বারবার সাথে এস বাই এস যোগ করতে হবে। এই জন্য এখানে হবে থিংস, এস যোগ করে দিতে হবে। থিংস ফর দ্য ওয়েলফেয়ার অফ হিস কান্ট্রি, তার দেশের কল্যাণের কথা চিন্তা করে। ওয়েলফেয়ার শব্দটা ছিল কল্যাণ। সে সবসময় কল্যাণের কথা চিন্তা করে। অন দ্য আদার হ্যান্ড, এটা একটা ফ্রেজ। অন দ্য আদার হ্যান্ড এটা একটা ফ্রেজ, এটা অর্থ হলো অপরদিকে দি আনপেট্রিয়টিক ম্যান, একজন মানে আনপেট্রিয়টিক হচ্ছে কি যার মধ্যে দেশপ্রেম নাই, বা দেশদ্রোহী বলা যেতে পারে। যার মধ্যে দেশপ্রেম নাই, দেশদ্রোহী বলা যেতে পারে। অর্থাৎ যার মধ্যে দেশপ্রেম নাই বা দেশদ্রোহী মানুষগুলো। এখানে এম ই এন ম্যান বহু বচন, এম এন ম্যান হচ্ছে এক বচন। তাহলে ম্যান এম ই এন ম্যান, এ থাকলে আমরা বুঝবো এক বচন, আর ই থাকলে বুঝবো বহু বচন। এম ই এন অর্থাৎ এই যে মাঝখানে ই, এটা হচ্ছে বহু বচন। তো এই জন্য এখানে শূন্যস্থানে কি বসতে পারে? অ্যান আনপেট্রিয়টিক ম্যান। এখানে হবে যে আগের ভার্বের সাথে যে পেট্রিয়টিক মানে চিন্তা করে দেশের কল্যাণ, আর আনপেট্রিয়টিক মানে চিন্তা করে, তার মানে এখানে থিঙ্ক হবে, এখানেও থিঙ্ক হবে। তবে এখানে এর যুক্ত হবে না। এই জন্য যে সাবজেক্টটা হচ্ছে কি বহু বচন, অর্থাৎ প্লুরাল নাম্বার বহু বচন। এই জন্য এখানে কী হবে, সাবজেক্ট যদি থার্ড পারসন এবং বহু প্লুরাল হয় তখন কিন্তু আর এর যুক্ত হবে না। থার্ড পারসন সিঙ্গুলার হলে এর যুক্ত হয়। তো অনলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট, অর্থাৎ নিজের স্বার্থের কথা শুধু চিন্তা করে, যাদের মধ্যে দেশপ্রেম নাই, যারা নাকি দেশদ্রোহী। দোজ হো শব্দের দিল যারা, দোজ হো ডাই। এখানে আমরা দিতে পারি ডাই দিতে পারি কি কেন, ফর দ্য কান্ট্রি আর ট্রপেট্রিয়ট, অর্থাৎ দোজ হো ডাই মানে যারা নাকি মারা যায়। দোজ হো ডাই মানে যারা মারা যায়, ফর দ্য কান্ট্রি দেশের জন্য, আর ট্রপেট্রিয়ট তারা হচ্ছে দেশপ্রেমী, অর্থাৎ যখনই মারা যায়। এই জন্য কিন্তু এখানে যা আছে ভার্বটা যা আছে তাই কিন্তু এখানে লেখা হবে ডাই হবে। কারণ এখানে যখনই মারা যায়, আগে মারা যাক, এখন মারা যাক, ভবিষ্যতে মারা গেলে সবসময় হচ্ছে কি সে হচ্ছে সত্যিকারের দেশপ্রেমিক। এই জন্য এখানে ভার্বটা যা আছে তাই থাকবে, ডাই থাকবে। তারপরে দেরা হচ্ছে থার্ড পারসন প্লুরাল, এটা দেরা থার্ড পারসন কিন্তু প্লুরাল দেয় তো তারা, তার মানে কি একের বেশি তাহলে হচ্ছে কি বহুবচন। তাহলে এখানে আমরা লিখতে পারি যে দে আর রিমেম্বার্ড, আমরা লিখতে পারি যে দে আর রিমেম্বার্ড, অর্থাৎ তাদেরকে স্মরণ করা হয়। কীভাবে বুঝলাম, অর্থাৎ ইভেন আফটার দেয়ার ডেথ, মৃত্যুর পরেও তাদেরকে কী করা হয়, স্মরণ করা হয়। তো এটা আসলে পেসিভ মোডে করতে হবে। এই জন্য এখানে অক্সিলিয়ারি ভার্ব এবং পিপির বসাতে হবে, অক্সিলিয়ারি ভার্ব এবং সাথে পিপির বসাতে হবে। দে আর রিমেম্বার্ড, অক্সিলিয়ারি ভার্বের পরে আর রিমেম্বার্ড মানে এটা অবশ্যই পাস্ট পার্টিসিপল বসাতে হবে। তো ইভেন আফটার দেয়ার, মৃত্যুর পরেও তাদেরকে স্মরণ করা হয়, এমনকি মৃত্যুর পরেও তাদেরকে স্মরণ করা হয়। দ্যাট ইজ হোয়াই, এই কারণে এই কারণে দি ফ্রিডম ফাইটার্স, অর্থাৎ মুক্তিযোদ্ধারা অর্থাৎ যেসব মুক্তিযোদ্ধারা বা যে মুক্তিযোদ্ধারা এখানে হবে দেয়ার লিভস মানে হচ্ছে তারা তাদের জীবন আত্মোৎসর্গ বা আত্মত্যাগ করেছিল। তাহলে আত্মত্যাগ হইলে স্যাক্রিফাইস, তাহলে এখানে আমরা বসাবো যে স্যাক্রিফাইসড, অর্থাৎ এখানে কিন্তু লেখা হবে 1971। ফ্রন্টের কারণে এটা বাংলা লেখাটা আসছে 1971, অর্থাৎ এখানে 1971 আর কি। তো এটা তো 1971 সালের কথা বলা হইতেছে, এই জন্য এখানে পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে, যেহেতু এটা অতীতের ঘটনা, অতীত হয়ে গেছে। এই জন্য আমরা ব্যবহার করবো স্যাক্রিফাইসড, অর্থাৎ ডি যুক্ত করে দেব।
তাহলে এখানে এই জন্য এখানে স্যাক্রিফাইসড হবে, আত্মত্যাগ করেছিল তাদের জীবন। আর রিমেম্বার্ড অর্থাৎ তাদেরকে স্মরণ করা হয়। অ্যান্ড এখানে হবে অনার্ড, এখানে হবে অনার্ড অর্থাৎ তাদেরকে শ্রদ্ধা, চিরকাল, ফরএভার মানে চিরতরে বা চিরকাল তাদেরকে শ্রদ্ধা করা হবে। এই জন্য যারা 1971 সালে তাদের জীবন আত্মোৎসর্গ বা স্যাক্রিফাইস মানে আত্মত্যাগ করেছিল, 1971 সালে যে মুক্তিযোদ্ধারা আত্মত্যাগ করেছিল তাদেরকে আর রিমেম্বার্ড অ্যান্ড অনার্ড ফরএভার, তাদেরকে চিরকাল বা চিরতরে সবসময় তাদেরকে স্মরণ করা হয় এবং সম্মান করা হয়। তো এতক্ষণ আমরা আসলে আলোচনা করলাম রাইট ফর্ম অফ ভার্বস। আমি প্রথমে শুরুতে বলছি যে আমাদেরকে কী করতে হবে, প্রথমে তো রাইট ফর্ম ভার্বসের রুলসগুলো ভালো করে মুখস্থ করতে হবে। আসলে 3টা বা 4টা এরকম করে মুখস্থ করলে, রুলসগুলো মুখস্থ করার পরে তারপরে কমপ্লিট দ্য ফলোইং টেস্ট, অর্থাৎ এখানে শূন্যস্থান যেটা আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক গ্যাপস যেগুলো রাইট ফর্ম ভার্ব ইউজ করে পূরণ করি, তো অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব যে আমরা ব্যবহার করতে পারবো যদি আমরা এইভাবে অনেকগুলো বিশেষ করে মডেল কোশ্চেনে, তার মডেল কোশ্চেন ছাড়াও অন্য যে শূন্যস্থান বা ফিল ইন দ্য গ্যাপস আমরা যদি প্র্যাকটিস করি, চর্চা করি, তাহলে দেখা যাবে যে আমাদের মধ্যে অনেকটা মানে ধারণা স্পষ্ট হয়ে যাবে এবং আমরা এগুলো ব্যবহার করতে পারবো। বাস্তবে প্র্যাকটিস না করলে এগুলো মানে রুলসগুলো পড়লেও তোমার কাজ হবে না। রুলসগুলো মুখস্থ করা, মনে রাখার পাশাপাশি বেশি বেশি অনুশীলন করতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং অবশ্যই ইংরেজি আমাদের মাতৃভাষা না, ইংরেজির অর্থ বেশি শব্দার্থ করতে হবে। ইংরেজির যত বেশি শব্দের অর্থ জানা যাবে ততই তোমার জন্য বুঝতে সুবিধা হবে। তা আমাদের তো সবচেয়ে বড় সমস্যা হলো যে আমরা আসলে ইংরেজি অর্থই বুঝি না। হুবহু সব ইংলিশে যদি বলাও ইংলিশে বলা হয়, তাহলে আসলে আমাদের ছাত্রছাত্রীদের গ্রাম অঞ্চলে যে দুর্বল স্টুডেন্ট, তারা আসলে ওই বিষয়টা কত দুর্বল স্টুডেন্ট যে আমাদের এখানে ভর্তি হয় আমাদের স্কুলে বা আমাদের এখানে, আমরা তো 6ষ্ঠ শ্রেণীতে সেটা ভালোভাবে উপলব্ধি করি। তো আসলে আমাদের স্টুডেন্টের ছাত্রছাত্রীরা আসলে খুব দুর্বল। আসলে এরপরে আছে যে তারা দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য চেষ্টাও করে না। কাটিয়ে উঠতে গেলে দুর্বলতা কাটিয়ে উঠতে গেলে অবশ্যই ইংরেজি বেশি শব্দার্থ পড়তে হবে। শব্দার্থ যারা বেশি জানবে তারা অবশ্যই ইংলিশে ভালো করতে পারবে, গ্রামার ভালো বুঝবে, ইংরেজি অর্থ করতে পারবে, ইংরেজি বলতে পারবে, লিখতে পারবে। এই জন্য আমাদের অবশ্যই ইংরেজি বেশি আমাদেরকে ইংরেজি চর্চা করতে হবে। ইংরেজিতে ভালো করতে হলে শব্দার্থ অর্থাৎ ভোকাবুলারি, শব্দভাণ্ডার এনরিচ করা ছাড়া কোনোভাবেই সম্ভব না। আমি আগেই বলছি যে এটা মাতৃভাষা না, যেহেতু এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আন্তর্জাতিক ভাষা এটা, এবং এটা আমরা যেটা বলছি এটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের মাতৃভাষা, এই যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এই জন্য আমাদের এটা আসলে একটু কঠিন। তো যারা একটু পরিশ্রম করে বা চেষ্টা করে তাদের পক্ষে কিন্তু এটা সম্ভব। আমি বারবার বলছি যে অবশ্যই আমাদের ভোকাবুলারি সমৃদ্ধ করতে হবে, অর্থাৎ বেশি ভোকাবুলারি যারা বেশি জানবে তারা নিশ্চয়ই এতে ভালো করা সম্ভব। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকো। আজকের মতো আল্লাহ হাফেজ।